ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনুষদ থেকে হল তো বটেই, ক্যাম্পাসের মোড়ে মোড়ে এখন নির্বাচনী আমেজ। ইশতেহারের ঝাঁপি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বাস্তবায়নের প্রতিশ্রুতি, আর যাচাই বাছাই করে ভোটাধিকার প্রয়োগের কথা বলছেন শিক্ষার্থীরা। নির্বাচনী আমেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ দিনের প্রচারণায় বিভিন্ন অনুষদ আর হলগুলোতে ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে বিভিন্ন পয়েন্টে গণসংযোগে ব্যস্ত অনেকে। এরই মধ্যে প্রায় সব প্রার্থী ঘোষণা করেছেন নির্বাচনী ইশতেহার। ভোটারদের কাছে গিয়ে সেই ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। হলে হলে ফ্যাকাল্টির সামনে যাচ্ছি, আমাদের ভাই বোনদেরকে সমস্যার কথাগুলো আমরা শুনতেছি, আমরা তাদের কাছে আমরা দোয়া চাচ্ছি, তাদের মূল্যবান ভোট চাচ্ছি, যাতে আমরা আমাদের পূর্ণ প্যানেল জয়যুক্ত হতে পারি। প্রশাসন অনেক বিধিনিষেধ আরোপ করেছেন, ক্লাসরুমে যেতে পারছি না, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির সামনে অল্প সংখ্যক বোর্ড দিয়েছে যেগুলোতে পোস্টার ছাড়ানো যাচ্ছে না। তো এই প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছি, অক্লান্ত পরিশ্রম করছি। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে শিক্ষার্থীদের পক্ষে যেহেতু আমরা কাজ করেছি, সেহেতু তাদের সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখছে। কথার মায়াজালে না আটকে যাচাই বাছাই করে ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। ক্যাম্পাসে পরিবেশ উন্নয়নে যোগ্যরাই পছন্দের তালিকায় শীর্ষে থাকবেন। যাকে মনে করব যে সে যোগ্য প্রার্থী, সে তার কাজগুলো করতে পারবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা তাকেই ভোট দেব। শুধু তাদের ইশতেহারগুলো পড়ে তাদেরকে ভোট দেব না, বা মুখ চেনা অবস্থা তাদেরকে ভোট দেব না। আমরা যথেষ্ট যাচাই বাছাই করে তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘাত পূর্ব বিরোধের জের। বিচিত্র নানা কারণে দুই পক্ষ জড়িয়ে যায় হাতাহাতি, মারামারি কিংবা রক্তক্ষয়ী সংঘাতে। আবার উভয় পক্ষই নিজেদের শান্তিপ্রিয় দাবি করলেও অশান্তির মূলে দুষছেন আধিপত্যকেই। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এসব সংঘাত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়ে আছে নানা প্রশ্ন। ছোটখাটো ঝগড়া বাদ দিয়ে চলতি বছরে 2 বার এবং গত বছর 2 বার সংঘাতে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী। এর আগেও ছোট ছোট কারণে অনেকটা নিয়ম করেই সংঘাতে জড়ায় দুই পক্ষ। চট্টগ্রাম শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এখানকার বিভিন্ন স্থায়ী বাসিন্দাদের মধ্যে একটি অংশীদারিত্বমূলক যোগসূত্রই রয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে এই দুই পক্ষের মধ্যে নানা সংঘাতে এই সম্পর্কই প্রশ্নের মুখে পড়েছে বারবার। শিক্ষার্থীরা বলছেন, আবাসন, যাতায়াত, কেনাকাটা সহ নানা কারণে পাশের অন্তত 3টি গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ তাদের। তবে বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর মানসিক দূরত্ব থাকে সব সময়। আমি মনে করি এগুলো একটা স্থানীয়দের সাথে সাইকোলজিক্যাল সমস্যা স্টুডেন্টদের। ওরা ওই স্থানীয়রা মনে করতেছে বহিরাগতরা এসে তাদের দখল করে নিচ্ছে। আবার বাণিজ্যিক, কৃষি, পেশাগত কারণে ক্যাম্পাসের উপর নির্ভরশীল স্থানীয়রা। পারস্পরিক নির্ভরতাকে টেকসই করতে কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে মনে করেন তারা। পিছনে একটি অশুভ শক্তির ইন্ধন রয়েছে। এই ইন্ধন যাতে করে আগামীতে তারা কোনো ডেস্ট্রয় হয়ে যায়, সেজন্য আমাদের কাজ করতে হবে। সাম্প্রতিক ঘটনার পর দুপক্ষের সম্পর্ক উন্নয়নের চেষ্টার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেরকম আমরা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, অন্যদিকে গ্রামের সাথেও সম্পর্ক আমাদেরকে স্থিতিশীল রাখতে হবে। একযোগে আমরা যদি সহাবস্থান যদি না থাকে, শান্তিপূর্ণ যদি না থাকে, তাহলে তো পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণে যাবে না। মূল কারণকে পাশ কাটিয়ে যাওয়ায় পারস্পরিক এই বিরোধের অবসান হচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানিয়েছে প্রার্থীরা। অভিযুক্তের বিচারের দাবি বিক্ষোভ করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বিক্ষোভ মিছিল শেষ করে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেন ছাত্রদল। এ সময় তারা জানান, নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদও একই অভিযোগ করছে। তারা বলছে, ফেসবুকে হুমকি দিয়ে পোস্ট করা আলী হোসেন ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চায়, যে ব্যক্তি নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখনো হাজির করবেন। যদিও ছাত্র শিবির বলছে, হুমকিদাতা তাদের কর্মী নয়, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তাদের। আমরা তার বিরুদ্ধে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছিলাম। আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর আমরা লিখিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছি এবং প্রেস কনফারেন্স করেছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা সিন্ডিকেটের একটা প্রপাগান্ডা। মনে হচ্ছে যে অপরাধী তাকে দায় মুক্তি দিয়ে এটা শিবিরের উপর দায় দিয়ে দাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে তদন্ত চলছে। আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। এদিকে দিনভর প্রার্থীদের প্রচারণায় জমজমাট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার ব্রেইল পদ্ধতিতেও ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ রায়ে বলা হয়, বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এ সংক্রান্ত 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদে বলা হয়েছিল, বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি এবং বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট ও শৃঙ্খলা বিধান থাকবে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে। তবে বর্তমান সংবিধানে অধীনস্থ আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর দেয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটিসহ নানা ইস্যুতে প্রভাব রয়েছে নির্বাহী বিভাগের, যা বিচার বিভাগের স্বাধীনতাকে করেছে প্রশ্নবিদ্ধ। বিষয়টি উপস্থাপন করে রিট করা হলে শুনানির পর রায় দেন আদালত। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল। বিচার বিভাগের কোনো রায় যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে পছন্দ হয়নি, সেটার কারণে তারা একজনকে বদলি করে দিলেন, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলেন। তখন একজন বিচারক স্বাধীনভাবে তার রায় দিতে এক ধরনের প্রতিবন্ধকতা অনুভব করতে পারে। রায়ে 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল, নিম্ন আদালতের বিচারক বিষয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনী বাতিল করে রায় দেন আদালত। হাইকোর্টের এই নির্দেশনার পর এই রায়কে বিচার বিভাগের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং 116 অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে এই মর্মে অবজারভেশন দিয়েছে। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিল্লি থেকে শেখ হাসিনার চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় জলাশয় পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এ কথা বলেন। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ রায় বলেন, জনগণ যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে এমন ষড়যন্ত্র চলছে। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জলাশয় পরিষ্কার কর্মসূচি পালন করেছে বিএনপি। উত্তরায় কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল।
এ সময় তিনি অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের চক্রান্ত প্রতিহত করার হুঁশিয়ারি দেন ফখরুল। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। মানিকনগরে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেন, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ভোটটা যাতে না দিতে পারেন তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে, শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন, সে কারণে সদা সজাগ থাকবেন। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদে সহায়তা করেছে জাতীয় পার্টি, তাদের রক্ষা করার কাজ বিএনপির নয়। বলছেন কেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জ সদর হাসপাতালে 2.5 কোটি টাকার বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কেউ। সেবা নিতে আসা রোগীদের জন্য বরাদ্দ এতগুলো ওষুধ নষ্ট হওয়ায় জনমনে উঠেছে নানা প্রশ্ন। সরকারি সহায়তা থেকে বঞ্চিত এবং সম্পদের অপচয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন আন্তঃবিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা নেয় 1,500-এর বেশি রোগী। হাসপাতাল থেকে দেওয়া হয় না তাদের প্রয়োজনীয় ওষুধ। এমন অভিযোগের মধ্যে সম্প্রতি হাসপাতালের পুরান ভবনের দোতলা গোডাউনে মিলে মেয়াদ উত্তীর্ণ এসব ওষুধ। এতে ক্ষুব্ধ রোগীদের অভিযোগ, বাইরে বিক্রির জন্যই এগুলো মজুদ রেখেছিল হাসপাতালের কর্মীরা। পরশুদিন ভর্তি হয়েছি বাচ্চাদের নিয়ে, এখনো পর্যন্ত কোনো মেডিকেল থেকে কোনো ওষুধ নাই, আমরা বাইরে থেকে কিনা দেওয়া লাগে, বাইরে থেকে কিনা দিই। কালকে আমার বাচ্চারা নিয়ে আসছে, আসলে সব ওষুধ কিনে আনছি বাইরে থেকে। ওষুধ আনতে গেলে দেখালো মানুষের অনেক ওষুধ সাপ্লাই নাই, তারা সাপ্লাই পান না, বাইরে থেকে কিনা লাগে। তো অত ওষুধ থাকার পরও মানুষকে ওষুধ নাই। চলতি বছরের মার্চে যোগ দিলেও এখনো দায়িত্ব বুঝে না পাওয়ার দাবি স্টোর কিপার রূপন কুমার দাসের। যোগদান করার পরে আমি এখনো দায়িত্ব পাইনি, বুঝে পাইনি, এইভাবেই আছে। আর দায়িত্ব না পেলে তো আর বোঝা যায় না যে কোথায় কি আছে না। জয়েন করার আগে যারা দায়িত্ব পালন করছে এখন নিয়ে তারাই করতেছে। এতগুলো ওষুধ মেয়াদ উত্তীর্ণ কিভাবে হলো তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। মেয়াদ উত্তীর্ণের বিষয়ে যেটা বলতেছেন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই বিষয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। 2.5 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ এসব ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যথানাশক ওষুধই বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এবং প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা, এই বিষয়ে কি জানতে পেরেছেন? সুনামগঞ্জে এই মুহূর্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক অর্থাৎ তত্ত্বাবধায়ক গত মাসে বদলি হয়ে গেছে। তো এই এখন দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একজন। তো ওনার সাথে আমরা বারবার কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওনার সাথে আমরা সংযোগ, ওনার মোবাইল ফোন রিসিভ করিনি। তো আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ সদর হাসপাতালের যে আবাসিক চিকিৎসক রয়েছে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো গত বছর ক্রয় করা হয়েছিল। তো গত বছর ক্রয় করা হয়েছিল, গত বছর যে ক্রয় করার সাথে সাথে কিন্তু ওই যে গুদামে রেখে দেওয়া হয়েছিল। এরপর কি অবস্থায় ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত তারা সুস্পষ্টভাবে কিছুই আমাদেরকে জানাননি। অর্থাৎ তিনি আমাদেরকে একটা কথাই শুধু জানিয়েছেন, 10 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে এবং 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য হাসপাতাল যে প্রশাসন তারা নির্দেশনা দিয়েছে। তো আপনাকে একটা বিষয় বলে রাখি, সুনামগঞ্জ সদর হাসপাতালে সবসময় আমরা একটা অভিযোগ পেয়ে থাকি যে সমস্ত ঔষধে ডাক্তাররা লিখে থাকেন সেই সমস্ত ওষুধ কিন্তু প্রায়
আমরা দেখছি যে হাসপাতাল থেকে খুচরা কম বেশি দেওয়া হয় না, তারা বাহির থেকে কিনে আনতে হয়। অর্থাৎ আন্তর বিভাগ এবং বহিঃ বিভাগ, এই দুই বিভাগ যে রোগীরা রয়েছে তারা কিন্তু বাহির থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না যে হাসপাতালের যে এই ওষুধগুলা কোথা থেকে এসেছে, কারা এনেছিল, কেনই বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সদর হাসপাতাল থেকে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। দ্বিতীয়বারের মতো আগা খান স্থাপত্য পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জন্য তার নকশা করা খুদে বাড়ি প্রকল্প 2025 সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য মেরিনা তাবাসসুম সহ 7 বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বন্যাপ্রবণ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নির্মিত এই সাশ্রয়ী পরিবেশ বান্ধব ও বহনযোগ্য ঘর বিচারক মণ্ডলীর প্রশংসা পেয়েছে। আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় মেরিনা তাবাসসুমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2016 সালে বাইতুর রফ মসজিদের নকশার জন্য প্রথমবার এই পুরস্কার পান তিনি। জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাসসুম এর আগে টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকাতেও স্থান পেয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হরিলুট করা হয় ইউনিয়ন ব্যাংকে। ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে পরিচালনা পর্ষদের লুটপাটের মূল কারিগর এস আলম গ্রুপ। ভুয়া কোম্পানি, জাল ট্রেড লাইসেন্স ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয় 17,000 কোটি টাকার বেশি, যার বিপরীতে রয়েছে 334 কোটি টাকার জামানত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক এখন একীভূতকরণের শেষ পর্যায়ে, যার ঋণের 98% এখন খেলাপি। এমন পরিস্থিতি হওয়ার পেছনে গেল আমলে ব্যাংকটির লাগামহীন দুর্নীতির চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে। কোনো অনুমোদন ছাড়াই 19টি শাখা থেকে 48 জন গ্রাহককে 2029 কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। একই সাথে বিভিন্ন শাখার 222 জন গ্রাহককে মঞ্জুরি সীমার অতিরিক্ত 4,542 কোটি টাকা ঋণ দেওয়া হয়। এছাড়া ব্যাংকটির কোর ব্যাংকিং সলিউশন সফটওয়্যার জালিয়াতি করে 50 জন গ্রাহককে 2,128 কোটি টাকা ঋণ দেওয়া হয়। আবার জামানত নেওয়া জমির মূল্য 2,700% বেশি দেখিয়ে 20টি শাখার 101 জন গ্রাহককে ঋণ দিয়েছে ইউনিয়ন ব্যাংক। এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভুয়া কোম্পানি, জাল ট্রেড লাইসেন্স ও ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় ব্যাংকটি থেকে। আপনার এনআইডিটাকে কাজে লাগিয়ে একটা ট্রেড লাইসেন্স হয়েছে, ট্রেড লাইসেন্সের ইয়েতে কোম্পানি ফর্ম হয়েছে, কোম্পানির নামে লোন হয়েছে, টাকা বেরিয়ে গেছে। এখন মানি ট্রায়াল করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গিয়ে আপনাকে পাওয়া যাচ্ছে ওই এনআইডি হোল্ডারকে। সে বলে যে আমি তো কিছু জানি না। সাধারণত ঋণ দেওয়ার ক্ষেত্রে 100% থেকে 200% পর্যন্ত জামানত রাখা হয়, তবে এসবের তোয়াক্কা না করেই 2%-এরও কম জামানত দিয়ে টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। যে সমস্ত এরকম খেলাপি আছে, ঋণ খেলাপি, কিন্তু তারা তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে না, আসলে সেখানে কোনো কর্মসংস্থান হচ্ছে না, ব্যবসাপাতি হচ্ছে না, সেইগুলাকে কিভাবে অধিগ্রহণ করে বিক্রি করে তাদের ঋণ ফেরত, ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত আনা যায়, এগুলো তো আসলে প্রক্রিয়াগত অনেক জটিলতা এবং দীর্ঘসূত্রিতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মে জড়িতদের বিচারের আওতায় না আনা হলে শুধু একটি ব্যাংক নয়, গোটা আর্থিক খাতই পড়বে গভীর সংকটে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরে ডেঙ্গু শনাক্তের হার বেশি তরুণদের। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন 21 থেকে 40 বছর বয়সীরা। আর এ বছর মারা যাওয়া 125 জনের মধ্যে 70 জন পুরুষ আর নারী 55 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বিস্তারে অপরিকল্পিত নগরায়ন, মশক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা সহ বেশ কিছু কারণ রয়েছে। এছাড়া ডেঙ্গুতে মৃত্যুর পেছনে অতিমাত্রায় কেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থাকেও দায়ী করেছেন তারা। গ্রামাঞ্চলের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণের ব্যবস্থা থাকলে আক্রান্তের সংখ্যা অনেকাংশে কমানো যেত বলেও মনে করেন তারা।
জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি বেশি বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের। এছাড়া মশক নিধনে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ডেঙ্গি চিকিৎসার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অতিমাত্রায় কেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থা, এবং এই কারণে কিন্তু আমাদের রোগী অনুপাতে মৃত্যুর হারটা বেশি। যদি আমাদের দৌড় গোড়ায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যদি এটা গ্রামে আছে, শহরে নেই, ডেঙ্গু টেস্ট করবার যদি কোনো ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তারা জ্বর হলেই বা শরীর খারাপ লাগলে তারা সেটা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে টেস্ট করতে পারত। স্বাধীনতার 5 দশক পরেও বিদ্যুৎবিহীন রাজশাহী চর আশারিয়া দহের প্রায় 60,000 মানুষ। আধুনিক সভ্যতায় বিদ্যুৎবিহীন দৈনন্দিন জীবন যেখানে অকল্পনীয়, সেখানে দিনরাত বিদ্যুৎ ছাড়াই পার করছেন চরটির বাসিন্দারা। আধুনিক যুগেও তাদের ভরসা মোমবাতি, কুপি ও হারিকেনের আলো। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ। সূর্য ডুবলেই যেখানে নেমে আসে অন্ধকার, দিনের আলোতেই প্রয়োজনীয় কাজ সারতে হয় স্থানীয়দের। অথচ 5 কিলোমিটার দূরেই আলো ঝলমলে আধুনিকতার ছোঁয়া। 2015 সালে সোলারের মাধ্যমে কিছু বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে একটি বেসরকারি সংস্থা, কিন্তু লোকসানের মুখে 2024 সালের জুনে সেটিও গুটিয়ে নেওয়া হয়। বিদ্যুতের অভাবে পিছিয়ে পড়ছে চরের বাসিন্দাদের জীবনযাপন। চরে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। এই কারেন্ট না থাকায় আমরা পড়াশোনা করতে পারি না। লেখাপড়া করতে সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না, বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ ফ্যান ছাড়া বাচ্চারা এখন কোনো চলতে পারছে না। অন্য এলাকায় বিদ্যুৎ আছে, আমাদের এলাকায় নাই। ভারতীয় সীমান্ত ঘেঁষা এই জনপদের মানুষ স্বাধীনতার পর থেকেই বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। বছরের পর বছর ধরে বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়ে আসলেও আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। এগুলোর বিষয়ে এখনো কোনো ডেভেলপমেন্ট নাই, কিছুই হয় নাই আর কি। এটা বোর্ডে আমরা উপস্থাপন করতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিদ্যুৎহীন থাকায় সবকিছুতেই পিছিয়ে পড়ছে চর আষাঢ়িয়াদহের মানুষ। এজন্য দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।